বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ সই হচ্ছে বিকেলে। সব দলের অংশগ্রহণের আশা ঐকমত্য কমিশনের। রাকসুতে ভিপি ও এজিএস পদে শিবির প্রার্থীদের জয়, জিএস নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক আম্মার। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন, ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং পেঁয়াজ মরিচের ঝাঁজে নাজেহাল ক্রেতারা, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে, বেড়েছে ডিম মুরগির দর। আজ ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের প্রচেষ্টা, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সন্ধ্যায় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ শুধু আলোচনার ফল নয়, এটি এ জাতির দীর্ঘদিনের সংস্কারের আকাঙ্ক্ষা। 84 বিষয়ে সবাই ঐকমত্য হয়েছে, যার মধ্যে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে উল্লেখ করে তিনি আরও বলেন, আজ স্বাক্ষর না করলেও পরে সনদে স্বাক্ষর করা যাবে। বর্তমান সরকারের আমলেই সনদ বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি। আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং অব্যাহত রেখেছি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন সময় যে মতামত পাওয়া গেছে, সেগুলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা এই আলোচনা অব্যাহত রেখেছি এবং এই আলোচনা, এই যোগাযোগ, এই প্রচেষ্টা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। কেননা আমরা চাই, কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে ডাক্তার এজেডএম জাহিদ এই মন্তব্য করেন। তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগ নিয়ে এখনও শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে। উনি হয়তো দেখা যাবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে। যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন, তাহলে ওনারা স্বাক্ষর করবেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে জয়লাভ করেছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সালমান সাব্বির। আজ বিশ্ববিদ্যালয়ের 17টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। সব কয়টি দলের প্রাপ্ত ফলাফল দেখা যায়, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন
397 ভোট। অন্যদিকে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। এজিএস পদে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। এজিএসে শিবির সমর্থিত প্যানেলের এস.এম. সালমান সাব্বির পেয়েছেন 6,975 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিদ বিশ্বাস এজা পেয়েছেন 5,951 ভোট। প্রায় 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন। তবে স্বস্তির খবর, আগুনের এই ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি। আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট কাজ করেছে। আর ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। এদিকে আগুন লাগার কারণ খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিতে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইপিজেডের 5 নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। দুই দিকে আমরা কাজ করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। শেষ পর্যন্ত আমরা আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মৌসুম শুরুর আগেই রাজধানীর বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে। তবে এসবের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মরিচ এখনও বিক্রি হচ্ছে 200 টাকায়। আরও এক ধাপ বেড়েছে পেঁয়াজের দর। হঠাৎ দাম বেড়েছে ডিম ও মুরগির। এমন অবস্থায় দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। মৌসুম শুরুর আগেই বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে। তবে দামের বাড়তি উত্তাপে তা কেনা প্রায় অসাধ্য সাধারণ ক্রেতাদের। ফুলকপি, বাঁধাকপি কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, আর সিমের দাম ছুঁয়েছে 200 টাকা। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটলও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। আর কাঁচা মরিচের ঝাঁজ এখনো কমেনি। 1 কেজি মরিচের জন্য পকেট থেকে খসছে 200 টাকা। আর এক দফা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। টমেটো 140, আলু 20, তারপরে বাঁধাকপি হইলো 80 টাকা, ফুলকপি 100 টাকা পিস, মরিচ 200 টাকা, সিম 240 টাকা, পেঁপে 30 টাকা। গতকালকে পেঁয়াজের দাম হালকা বাড়তি। গত সপ্তাহে 75 টাকা বেচছি, আজকে 80 টাকা বেচতেছি। দ্রব্যমূল্যের সব কিছুর দাম বেশি। সরকারের এগুলা খেয়াল করা উচিত এবং আমাদের কমানোর জন্য আমাদের মতন গরিব মানুষ বাজার করা সম্ভব না। এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দামও। 1 কেজি মোটা চালের দাম এখন 60 টাকা। আর মাছ কিনতে বাজেট কাটছাট করা ছাড়া উপায় থাকছে না ক্রেতাদের। মিনিকেট চাল বস্তায় 2 টাকা বাড়ছে, মানে কেজিতে 2 টাকা বাড়ছে, বস্তায় 50 কেজিতে 100 টাকা। তারপর নাদির চালও আপনার প্রায় 60-70 টাকা করে বস্তা প্রতি বাড়ছে। আমাদের মতো কর্মী ধরে এসব বাজার করা চলছে না। মাছের কেজি আগে পাঙ্গাস মাছ আসছে 120 টাকা কেজি, এখন পাঙ্গাস মাছ হয়েছে 220 টাকা কেজি। তেলাপিয়া মাছ হয়েছে 240 টাকা কেজি থেকে 235 টাকা কেজি। কোনো কারণ ছাড়াই আবারও বেড়েছে ডিমের দাম। পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মুরগির দরও। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। বাজারে যে অবস্থা, আগের থেকে ভাবছি একটু পরিবর্তন হবে, কিন্তু দিন দিন যায় আরো বেশি দাম বাড়ে। আমাদের গরিবের এখানে খাওয়া দাওয়া বা বিভিন্ন চলাফেরাই মুশকিল হয়ে গেছে। যে গত সপ্তাহে আমরা লাল ডিমটা 130 থেকে 135 টাকা বিক্রি করছি, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে আমরা 140 টাকা বিক্রি করতে দিয়েছে। গত সপ্তাহ ধরে একটু দাম বেশি, 185 টাকা বিক্রি হয়েছে, আমার কিনে হলো 170 টাকা। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। এদিকে খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে বগুড়া থেকে বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া।
শুরু না হলেও আগাম শীতের যে সবজি সেই শীতের সবজি কিন্তু সরবরাহ বৃদ্ধি পেয়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া যে ঐতিহাসিক মহাস্থান হাট, সেই মহাস্থান হাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাট কিন্তু সবজি বাজারের জন্য বিখ্যাত এবং এখানে প্রত্যেকটা দিন ৬০ থেকে ৭০ ট্রাক সবজি কেনা বেচা হয় এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই সবজি কিন্তু সরবরাহ হয়। আমি আপনাকে জানিয়ে রাখি যে সেই কাকঢাকা ভোট থেকে এই উপজেলার বা এই হাটে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি সেই সবজি নিয়ে কিন্তু আসেন। আজকে আমরা দেখেছি যে হাট ঘুরে কিনা বেচা কিন্তু ধুম পড়েছে এবং সবজির যে সরবরাহ সেটাও কিন্তু অনেকটাই বেশি। আজকে মূলা বিক্রয় হচ্ছে ১১০০ টাকা মন, ফুলকপি বিক্রয় হচ্ছে ৪,০০০ টাকা মন, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা এবং বরবটি বিক্রয় হচ্ছে ২,০০০ টাকা, পটল বিক্রয় হচ্ছে ২২০০ টাকা, পেঁয়াজ বিক্রয় হচ্ছে ২৮০০ টাকা, কাঁচামরিচ বিক্রয় হচ্ছে ৫,৬০০ টাকা, মিষ্টি কুমড়া বিক্রয় হচ্ছে ১৩০০ টাকা, সিম বিক্রয় হচ্ছে ৫,৬০০ টাকা। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। কক্সবাজার শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ফলে যে পাড়ায় নলকূপে পানি উঠছে সেখানেই সকাল সন্ধ্যা লাইন ধরে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পাশাপাশি বাড়ছে লবণাক্ততাও। তবে সংশ্লিষ্টরা বলছেন পানির শোধনাগার প্রকল্পটি চালু হলে এই সংকট কেটে যাবে। মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। দেশব্যাপী বেড়েছে গরমের তীব্রতা। এর প্রভাব পড়েছে পর্যটন শহর কক্সবাজারেও। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পসহ হোটেল মোটেল জোনে অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনে নিচে নেমে গেছে পানির স্তর। তাই অধিকাংশ এলাকার নলকূপ অকেজো হয়ে পানি ওঠা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কক্সবাজার শহরের গোদারপাড়া, টেকপাড়া, নূরপাড়া, সমিতিপাড়া, নুনিয়াছড়া, মহাজেরপাড়া ও মাঝিরঘাট সহ বিভিন্ন এলাকার চলছে সুপেয় পানির তীব্র সংকট। পুরো এলাকার মানুষ সবাই তো কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে। পানির অভাবে কষ্ট জীবনযাপন করতে হয়েছে। পুরো এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু পানির প্রচন্ড কিন্তু সমস্যা। আমরা চাই কর্তৃপক্ষ থেকে পানি ব্যবস্থা করুন। আমরা মসজিদে তো ৩০০ টাকা ৫০০ টাকা দিদি লই। নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, আগের মতো পানি নাই। জনস্বাস্থ্য প্রকৌশলী যে প্রকল্পগুলো আছে এবং মানুষের স্বার্থে, জনসাধারণের স্বার্থে এই প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয় বিশুদ্ধ পানির জন্য। প্রকৃতির ধ্বংসের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে বলেও মনে করছেন পরিবেশ কর্মীরা। আমরা চাই আগে কক্সবাজার পৌরবাসীকে পানি সরবরাহ দেয়া হোক। পানির সংকট নিরসনে ২০২০ সালে শুরু হয় প্রায় ১৫০ কোটি টাকার ভূপরস্থ পানি শোধনাগার প্রকল্প। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের সুবিধা স্থানীয়রা পেতে পারবেন বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই পানির সংযোগ সারফেস ট্রিটমেন্ট প্ল্যান্ট করে আমরা হোটেল মোটেল জোনে সকল হোটেলেই প্রায় 70% থেকে 80% হোটেলেই কাভারেজ আমরা দিব। পানির সরবরাহ জটিলতাগুলো ছিল, বিদ্যুৎ সংযোগ বিষয় ছিল, বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে, এখন ট্রায়াল রান চলছে এবং হাউস কানেকশনও শুরু হয়েছে। তো আমাদের হাউস কানেকশন সব সম্পন্ন হলে আমরা এখন ট্রায়াল রান সাকসেসফুল হলে আমরা এটা অফিসিয়ালি আমরা পৌরবাসী সুবিধা পাবে। ১২৮ কোটি টাকা ব্যয়ে করা প্রকল্পটি চালু হলে প্রথম পর্যায়ে পৌর শহরের ১,৮০,০০০ মানুষ উপকৃত হবেন। এখন দেখার বিষয় এটি কখন আলোর মুখ দেখবে প্রশ্ন শহরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নওগাঁর বদলগাছি উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে শীতকালীন নানা ফসল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। দিগন্ত জুড়ে ছুটে চলেছে আঁকাবাঁকা দৃষ্টিনন্দন গ্রামীণ সড়ক, আর সেই গ্রামীণ সড়কের দুপাশে হাতছানি দিচ্ছে সবুজের সমারোহ। সড়কের দুই পাশে পতিত জমিতে চাষ হচ্ছে শীতকালীন নানা সবজি। উপজেলার কোলা, আবাইপুর, মথুরাপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়কে এখন শোভা পাচ্ছে সবজি, হলুদ, আদা, মসুর ডাল, তিল, শিম সহ নানা ফসল। কৃষকরা জানান, রাস্তার ধারে অব্যবহৃত জমিতে এসব ফসল চাষ করতে যেমন বেশি সার কিংবা কীটনাশকের প্রয়োজন হয় না, তেমনি কৃষকরা বাড়তি আয় করতে পারছেন। অন্যদিকে পতিত জমিগুলোতেও কাজে লাগানো হচ্ছে। এতে করে আমার আদাটা খুবই ভালো ফলন হচ্ছে। করে থাকা জমি
তো এই হলদি বাম্পার ফলন হয়েছে। এটা পরিত্যক্ত জায়গা পড়ে আছে, এই জায়গাতে আদা লাগাছে আমার মা। এখানে পরিত্যক্ত একটা জমি ছিল, সেই জমিতে আমার এক ভাই হলুদ লাগাছে, এত সুন্দর হলুদ হচ্ছে, সে হলুদের চেহারা খালি আপনারা দেখেন। তো এইরকম পরিত্যক্ত জমিতে আপনারা হলুদ আবাদ করবেন, তাহলে দেশের ঘাটতি পূরণ হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ, সাবেক সভাপতি নূর নবী দুলাল সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ সই হচ্ছে বিকেলে, সব দলের অংশগ্রহণের আশা ঐকমত্য কমিশনের। রাষ্ট্রতে ভিপি ও এজিএস পদে শিবির প্রার্থীদের জয়, জিএস নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক আম্মার। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন, ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং পেঁয়াজ মরিচের ঝাঁজে নাজেহাল ক্রেতারা, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে, বেড়েছে ডিম মুরগির দর। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।